চলেন। কয় তারিখে জানি আমরা ভর্তি করছিলাম? মানসিক ভারসাম্যহীন ভাইকে ভর্তি করেছিলাম, যার পায়ে পছন্দ ধরেছিল এবং পোকার সৃষ্টি হয়েছিল। তো আমরা আজকে সেই লোকটাকে দেখতে আসছি। আমার আসলে সিঁড়িতে উঠে আসতে পুরো হাঁপায়ে গেছি। তো দেখি এই হসপিটালের অবস্থা। রুগীকে অবশ্য আমরা বেডে দেখতেছি না, আমরা যে বেডে রেখে গেছিলাম সেই বেডে রুগী নাই। সম্ভবত ওনার বেডটা চেঞ্জ হয়ে গেছে। একটু ওয়ার্ড চেঞ্জ করছে নাকি? আচ্ছা, এখানে একটা রুগী ছিল না, এই রুগীটা কই? মূলত এই যে ও সরি, আমরা আসলে ওনাকে এই বেডে শুয়েছিলাম, পরে উনি এই পাশে চলে এসেছে। এই মামা, কি খবর? ভালো আছেন? মাথা চুল কেটে দিয়েছে কে? এই যে ওনার পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছেন। তো ওনার আসলে বেডটা চেঞ্জ করেছে। ওনার আসলে প্রতিদিন একটা এখন এই যে ফেডিসল লাগে, আমি যে আপনাদেরকে বলেছিলাম, দেখেন এখন পর্যন্ত কিন্তু ওনার এই ফেডিসল যাচ্ছে। এই ফেডিসল এটার মূল্য প্রায় 1100 টাকার মতো আর কি ফেডিসলের দাম। তো এই অজ্ঞাত রুগীর বর্তমান অবস্থা, রুগীর সাথে লোক কই? হ্যাঁ, আপনি আপনি কে? আচ্ছা, ওনার ছেলে কই? বাইরে গেছে না? তো একটা বিষয় জেনে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা ওনাকে যখন পাইছিলাম ওনার অবস্থা খুবই খারাপ ছিল, পায়ে পছন্দ ছিল, এবং আমরা মেডিকেলে ভর্তি করার পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওনার পরিবারেরকে আমরা শনাক্ত করি। ওনার বাড়ি হলো দিনাজপুর জেলার ফুলবাড়ি। তো ওনার আর কি মেয়ে আসছে, ওনার ছেলে আসছে এবং মেয়ের জামাই আসছে। উনি সম্ভবত ওনার ছেলে। তো ওনার মেয়েকে আমি ভিডিওতে দেখাবো না। তো ওনার শারীরিক কী অবস্থা ওনার ছেলের কাছ থেকে জানবো, যেহেতু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা ওর পরিবারের সন্ধান পাইছি। তো কি অবস্থা, কি খবর বলো তো? মোটামুটি তো ভালোই। তোমার বাবার চিকিৎসার বর্তমান অবস্থা কি? এইদিকে যাও, তোমার এখানে থাকো। তোমার বাবার বর্তমান চিকিৎসার কি অবস্থা? এইদিকে তাকায় বলো। হ্যাঁ, কিছুই বুঝতেছি না চিকিৎসার অবস্থা। মানে কি ওনার কোনো টেস্ট টুস্ট বাকি আছে? একটা বাকি রয়েছে, ওটা করাইতে পারে না? ওটা করাতে গেছিলাম, ওটা ওরা বলছে যে রুগী যদি হাড়ে আসতে এইদিকে বলো। হ্যাঁ, তাহলে করবো। কী বলছে? রুগী হাইটে আসতে পারলে তারা করাবে। আচ্ছা, রুগীর তো হাঁটার মতো পরিস্থিতি নাই, ওনার পা পচে গেছে, পায়ের মধ্যে পোকা, উনি হাইটে আসবে কীভাবে? সেক্ষেত্রে তোমাকে হুইল চেয়ারে করে বা হুইল চেয়ারে তারা নিবে না। হ্যাঁ, হুইল চেয়ারে নিবে না? নিবে না, মানে রুগীর পা পচা থাকলে নিবে না, তারা করবে না। তাহলে কি? তাহলে দেখেন, একটা রুগীর পা পচা, এটা কে বলছে? এই হসপিটালের লোকজন বলছে নাকি অন্য হসপিটালে? অন্য হসপিটাল। হ্যাঁ, এখানে নাই ওই টেস্ট? না, এখানে নেই। ওই টেস্টের দাম কয় টাকা? ওই টেস্টের দাম কয় টাকা তা তো সঠিক আমাদের বলেও নাই। আমরা জিজ্ঞেস করো নাই যে ওই টেস্টটা কত টাকা লাগবে? কত যে লাগবে তা বলতে পারবো না। এই হসপিটাল কর্তৃপক্ষ ওনার একটা টেস্ট দিয়েছে, যে টেস্টটি হসপিটালের বাইরে করতে হবে, এখানে করা যাবে না। তো আসলে ওই যেখানে টেস্ট করাবে ওই ল্যাবের লোকেরা বলছে যে রুগীকে হেঁটে আসতে হবে, পায়ে পছন্দ থাকলে তারা টেস্ট করবে না। আর জানি না কীভাবে ওনার টেস্টটা করানো সম্ভব। ওনার শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ। ডাক্তার বলেছে যে উনি
যতদিন না সুস্থ হয় ততদিন ওনার কিন্তু অপারেশন করা সম্ভব না। হ্যাঁ, উনি সুস্থ হলে এর জন্য প্রতিদিন ফেডিসল এবং এমিসল দুইটা মানে একদিন এমিসল একদিন ফেডিসল এইভাবে আর কি দেওয়া লাগবে। এমিসল এবং ফেডিসল এটা কিন্তু প্রচুর ব্যয়বহুল। একটা ফেডিসলের দাম প্রায় 1100 টাকা এবং এমিসলের দাম 450 টাকা না 60 টাকা এরকম। এবং সেই সাথে ওনার যে কি বলে অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে, আরও খরচপাতি সহ অ্যাভারেজে ওনার কিন্তু প্রতিদিন 2 থেকে 2500 টাকার মতো প্রয়োজন। আমরা ওনার ফাইলটা একটু দেখান তো, এদিকে দেন ফাইলটা। ওনাকে আমরা যখন ভর্তি করেছিলাম অজ্ঞাত হিসাবে ভর্তি করেছিলাম। তো ওই যে ওনার ওয়ার্ড নাম্বার 14, বেড নাম্বার 25, রংপুর মেডিকেলের নতুন বিল্ডিংয়ের 14 তলায় সার্জারি ওয়ার্ডে উনি রয়েছে। তো আমরা যখন ওনাকে ভর্তি করেছিলাম, ভর্তির তারিখটা হলো 11/10/25, 11 তারিখে ওনাকে ভর্তি করেছি। কারণ ভর্তি যখন করাই আমরা ডাক্তারের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু এখানকার যে হসপিটাল পরিচালক আছে ওনার মাধ্যমে আমরা সব কিছু ফ্রি করানোর ব্যবস্থা করেছিলাম। তো উনি যে টেস্টগুলি দিছে, যে একটা টেস্ট বাকি আছে, জানি না আমি এটাকে কী টেস্ট বলে আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন। তো এই টেস্টটা এখনও করতে পারেনি, এটা বাইরে থেকে করাইতে হবে এবং বাইরে থেকে করাইতে গেলে এটা একটা ব্যয়বহুল খরচ আছে। তো ওনার যতগুলি রিপোর্ট আছে সব কিন্তু এখানে ফ্রি করানোর ব্যবস্থা করেছে। ওনার ব্লাড দিছে কয় ব্যাগ লাগবে? 4 ব্যাগ ও পজিটিভ রক্ত দরকার। আপনারা যদি চান রক্ত দিয়ে সহযোগিতা করতে পারেন, অথবা ওনাদেরকে একটা ফেডিসল অথবা এমিসল দিয়েও কিনে দিয়েও কিন্তু সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, তো সব কিছু এখানে ওনার টেস্ট যা দিছিল সব কিছু এখান থেকে, এই যে ওষুধগুলি লিখেছিল সব কিন্তু ফ্রি দেওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় ডাক্তার যেসব ওষুধ লিখেছে এখানে নাকি সাপ্লাই নেই। এই সাপ্লাইয়ের অজুহাতে উনি কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। কি তোমাদেরকে ওষুধ দেয় এখান থেকে? অধিকাংশই যেগুলি দামি ওষুধ সেগুলি বাইরে থেকে কেনা লাগে। যেগুলি যে গ্যাসের, ওমিপ্রোজল, তারপরে নাপা, ব্যথার ট্যাবলেট, এই টুকটাক জিনিস দেয় যেগুলি, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, সেগুলি আসলে এখান থেকে হসপিটাল থেকে পাওয়া যায় না, ওগুলি বাইরে থেকে কিনতে হয়। আর ড্রেসিং কবে করেছে? আজকে ড্রেসিং করেছে। ড্রেসিংয়ের জিনিস ড্রেসিং ওই ছেলেটা সেদিন যেরকম করেছে ওইভাবে কথা। ওকে তো ফোন দিয়েছিলাম, ফোনও রিসিভ করে না। তো যাই হোক, আমি একটা মেসেজ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে যে ওনার পরিবারের এমনি আমরা সন্ধান পেয়েছি এবং ওনার মেয়ে আসছে এবং ওনার ছেলে আসছে। উনি কে? ওনার মেয়ের জামাই আসছে, আপাতত ওনার সাথে লোক আছে। ওরা আসলে ওনার পরিবারটা অতটা সচ্ছল না। এই ছেলেটা কিন্তু পেশায় একজন রিক্সা চালক। তুমি রিক্সা চালাও নাকি? ও ঢাকায় রিক্সা চালায়। হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে। তো এই বাবার চিকিৎসা কিন্তু এই ছেলেই করে। তো আজকে 3 দিন ধরে 3 থেকে 4 দিন ধরে কিন্তু ও রিক্সা চালাইতে পারে না। তো সেক্ষেত্রে তার ঘরে মা আছে, মাকেও চালাইতে হবে, নিজের চলতে হবে এবং এই হসপিটালে ওর ওষুধ কেনার কিন্তু খুবই হিমশিম খাচ্ছে। আপনারা যদি ওকে কেউ সহযোগিতা করতে চান অবশ্যই রংপুর মেডিকেলের সার্জারি বিভাগের 4র্থ তলায় আসবেন। এসে ওকে অন্তত একটা ফেডিসল অথবা এমিসল অথবা ড্রেসিংয়ের জিনিসপত্র কিনে দিয়ে যাবেন, যাতে করে ওর বাবা সুষ্ঠু চিকিৎসা পায়। ড্রেসিং করাইছে আজকে। আচ্ছা, আমরাই করে দেবো। হ্যাঁ, আমার তো আজকে ওই জিনিসপত্র নিয়ে আসিনি। দায়িত্ব নিলে হবে না, এরাই করছে না, ওরা একবার করছে, আজকে ওরা আর করবে না। ওনার আসলে ভালোভাবে ড্রেসিংও হচ্ছে না। আমরা ডাক্তারকে বলছিলাম অপারেশন করার জন্য, তো উনি বলছে যে ওনার শরীরের অবস্থা খুবই খারাপ, এই জন্য এখন ড্রেসিং করা মানে ওই পাটা কেটে ফেলা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা এই টেস্টটা কিন্তু বাকি আছে। এই টেস্টটা না করানোর কারণেই হ্যাঁ, এটা আবার কীভাবে? এটা তো দেখিনি।
এটা তো এতদিন ভালো ছিল, এখন দেখি এটা এরকম। কালকে দেখছিলাম এত ছেঁচড়ে উনি যাইতো তো শেষে শেষে হাঁটতে তো ওনার আসলে দেখেন আমরা তো পায়ের অবস্থা দেখেছি, এই জায়গাটার অবস্থা আরও খারাপ। এটা আমরা আসলে খেয়ালই করিনি। ওখানে কি ঘাও পুষ টুস নিছে না? একটু টিপ দাও তো, টিপ টিপ দিয়ে তো চাপ দিয়ে দেবো, শক্ত না নরম? আচ্ছা, ঢেকে রাখ। এমনি হাত দিয়ে দেন, লুঙ্গি দিয়ে টিপ দিয়ে দেখো না, মানে আজকে আমার বলতেছে শক্ত আছে। পুষ টুস বাইরে হয়? এমনি ঢেকে রাখো। উনি আসলে ওইভাবে ছেঁচড়া ছেঁচড়া হাঁটার কারণে এইভাবে হয়েছে। চেঞ্জ করতে হবে। এটা কি ভাইরাল করে জিনিসটা এখন তোমরা আটা আটা হয়ে গেছে। আমি তোলা নিয়ে এই টেস্টটা বাইরে করানোর মতো কি তোমাকে এখন, যদি এটা কেমনি কী করবা? তোমার বাবাকে তো আমরা অজ্ঞাত হিসেবে ভর্তি করেছিলাম, সেই হিসাবে আমরা দায়িত্ব নিয়ে প্রথম দিন প্রায় আমাদের 2300 টাকার মতো খরচ হয়েছিল। ওই দিন আমি আসছিলাম, ওষুধ কিনে দিলাম, তারপরে একদিন আসলাম। যাই হোক, যা পারছি সহযোগিতা করছি। হ্যাঁ, এখন তুমি ওনার চিকিৎসা কেমনে কি বহন করবা? মানে টাকা পয়সা আছে? টাকা পয়সার সমস্যা একটু। তুমি কী কাজ করো? রিক্সা চালাই। এই মাস্কটা খুলে বলো তো। সমস্যা না না, অসুবিধা নেই, অসুবিধা আছে? রিক্সা চালাই। রিক্সা চালাও? আচ্ছা আচ্ছা। এখন যদি আমাদের এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবো? এই যে অজ্ঞাত শিপন চন্দ্র, বর্তমানে তার পরিবার পেয়েছি আমরা। তার ছেলে কিন্তু একজন রিক্সা চালক। হ্যাঁ, ওনার পক্ষে সম্ভব না ওনার বাবার চিকিৎসা বহন করার। তো উনি আমাদের ফেসবুকের বন্ধুদের কাছে সহযোগিতা চেয়েছে। তো তোমার নাম কি? শুভ? হ্যাঁ, কী বলো বলো, তুমি কি করো? আমি তো রিক্সা চালাই। রিক্সা চালাও। এখন তুমি এই যে তোমার বাবার জন্য কি সহযোগিতা চাচ্ছ নাকি? এখন তো আমার পক্ষে তো আমি তো রিক্সা চালক, আমার পক্ষে তো টাকা ম্যানেজ করা সম্ভব না। আচ্ছা, কেউ যদি তোমাকে সহযোগিতা করতে চায়, এই জন্য তোমার বিকাশ নাম্বারটা বলো। বিকাশ 019 019 33 33 19 19 38 38 81। 81, এটা তোমার বিকাশ নাম্বার। এটা আমার বিকাশ। এই অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন যে ভাইটি রংপুর মেডিকেল সিঁড়ির নিচে পড়েছিল, ওনার ছেলের বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে। কেউ যদি ওনাকে সহযোগিতা করতে চান, ওই নাম্বারে সহযোগিতা করবেন, অথবা রংপুর মেডিকেলের নতুন বিল্ডিংয়ের 4th তলা সার্জারি বিভাগে 14 নম্বর ওয়ার্ডে এসে ওনাকে সরাসরি ওষুধ কিনে দিয়ে যেতে পারেন।